হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমাদের কানেক্টেড তো কম, 38 অনলি। স্যার আসতেছে স্যার। তোমাদেরকে বেস্ট বলতে চাচ্ছিলাম, কি তোমাদের পুরো অ্যাটেন্ডেন্স দেখে ওটা আর বলা যাচ্ছে না। সমস্যা তো বিভিন্ন মোবাইল তো এক না, বিভিন্ন জনের বিভিন্ন মোবাইল বিভিন্ন আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কেন হয় এবং এটা সিকিউরলি এটা ল্যাবরেটরি ডায়াগনস্টিক ফিচার গুলো ঠিক আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সাধারণত যদি অ্যালকোহলিজম থেকে হতে পারে, ডাক্ট অবস্ট্রাকশন, pancreatic duct obstruction due to any cause, stone or stricture or viral injury, ঠিক আছে। ওই ক্ষেত্রে কি হয়, এসিনার সেল ইনজুরি হয়। কোথাকার এসিনার সেল? প্যানক্রিয়াটিক এসিনার সেল। প্যানক্রিয়াটিক এসিনার সেলের ভিতরে কি থাকে? আমরা লিভার সিস্টেমে যাচ্ছি তার আগে একটু জাস্ট কিছু এনজাইম থাকে, ঠিক আছে। প্যানক্রিয়াটিক এনজাইম, কি কি প্যানক্রিয়াটিক এনজাইম আছে? লাইপেজ, অ্যামাইলেজ। হ্যাঁ, ঠিক আছে। প্রোটিওলাইটিক এনজাইম, কোন প্রোটিওলাইটিক এনজাইম থাকে? প্রোটিওলাইটিক এনজাইম কোন প্রোটিনেজ থাকে? আচ্ছা, আমরা মানে দুটো কথা জানি, লাইপেজ আর অ্যামাইলেজ, ঠিক আছে, দুটো জানি। তাহলে প্রথমে সিনিয়র সেল ইনজুরি হলো, ওখান থেকে লাইপেজ অ্যামাইলেজ এগুলো বেরিয়ে আসলো, আমরা সিরামে দেখলে এগুলোর লেভেল রেস্ট পাবো। রেস্ট লাইপেজ অ্যামাইলেজ মিস দেয়ার ইজ অ্যাকিউট ইনফ্লামেশন, দেয়ার ইজ সিনিয়র সেল ইনজুরি, ঠিক আছে। অ্যাকিউট ইনফ্লামেশন মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, এটা একটা সিকিউরলি হয় কি জানা, কনসিকুয়েন্স সেটা হচ্ছে যে লাইপেজটা বেরিয়ে আসলো, ওটা ফ্যাট সেলগুলো ডিস্ট্রয় করে, ডিস্ট্রাকশন করে, ওর ডাইজেশন করে। যেসব ফ্যাট প্যানক্রিয়াসে থাকে, প্যানক্রিয়াটিক এন্ড পেরিপ্যানক্রিয়াটিক এন্ড ওমেন্টাল ফ্যাট, যত জায়গায় ফ্যাট থাকে, ঠিক আছে, ওই ফ্যাট সেলগুলোকে ভেঙে ওখান থেকে আলটিমেটলি কি বেরিয়ে আসে? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বেরিয়ে আসে, ওখান থেকে ও ফ্যাটি অ্যাসিডের সাথে ক্যালসিয়াম ওখানে ডিপোজিট হয়, এরা একটা অ্যাট্রাকশন করে। এক্সট্রাসেলুলার যে ক্যালসিয়াম থাকে, এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম ওর ওখানে ডিপোজিট হয়, the area become chalky white. তখন এটা আমরা কি বলি? ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস। ওকে, chalky white এরিয়া হয়, আশেপাশে একটা ইনফ্লামেশন থাকে, নিউট্রিফিল ইনফিল্ট্রেশন থাকে, chalky white এরিয়া প্রডিউস হয়। This is called fat necrosis. Fat necrosis is a sequelae or consequence of acute pancreatitis. ঠিক আছে। সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে, রেডিয়েটিং টু দি ব্যাক। আমরা ইনভেস্টিগেশন করলে আমরা পাবো প্যানক্রিয়াস ইজ সোলেন, এডিমেটাস, এবং সিরাম এন্ড স্টাডি করলে আমরা সেখানে রেস্ট সিরাম লাইপেজ, রেস্ট সিরাম অ্যামাইলেজ লেভেল পাবো, ঠিক আছে। প্যানক্রিয়াসে সিস্ট হয়, টিউমার হয়, একটা হয় সিডোসিস্ট, এবং অ্যাকিউট প্যানক্রিয়াটিসের একটা লং টার্ম সিকুয়েলি হচ্ছে ফর্মেশন অফ সিডোসিস্ট। Sometimes it appears like a malignant tumor, যে সিস্টিক মাস তৈরি হয়। It doesn't have any lining epithelium. Acute pancreatitis হল সেখানে একটু exudation is exudation surrounded by fibrous tissue and fatty tissue. It forms a cyst, pseudocyst বলা। এছাড়া ওখানে হয় প্যানক্রিয়াটিক ইনফিল্ট্রেটিভ এডিনোকার্সিনোমা হয়। গলব্লাডার হয় কোলোসিস্টাইটিস, কোলোলিথিয়াসিস and polyps, tumors. Common malignant tumor of gallbladder is কি? Adenocarcinoma. Now let us come to lymphatic system. এখানে আমরা করব causes of lymphadenopathy. যে রিটেনে কোয়েশ্চেনটা আসে, তোমাদের আমি লিখে দেবো, দেখবা। Then lymphoma is a big interesting thing. Classification of lymphoma, definition of lymphoma, difference between Hodgkin and non-Hodgkin lymphoma, ঠিক আছে। এটুকু বলে আমাদের সিস্টেম শেষ হয়ে যাবে। তো লিম্ফেটিক সিস্টেমে আমরা
কত লিখে নাও তো, what is lymphadenopathy? Lymphadenopathy, what is lymphadenopathy? একটু লিখে নাও। লিম্ফেডেনোপ্যাথি occurs in more than one lymph node region, তখন এটাকে বলা হয় কি জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। যেমন কি কি লিম্ফ নোড রিজিয়ন আছে? সার্ভাইকাল লিম্ফ নোড, হ্যাঁ, কি করতাম গেছে এই অবস্থায় আসতে দেখো পরিষ্কার বলে ক্লাস না হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? जी सर। আচ্ছা, লিম্ফ নোড তো নরমালি পালপেবল না। লিম্ফ নোড পালপেবল হবে when it becomes inflamed or enlarged due to any other cause. আমরা বলি কি পালপেবল লিম্ফ। লিম্ফেডেনোপ্যাথি হচ্ছে হয় more than 1 cm size and it becomes palpable. Lymphadenitis, inflammatory or reactive state of lymph node. Inflammation of lymph channel is called lymphadenitis. এসে মনে করো কার ডার্ক সেল কার্সিনোমা হলো ব্রেস্টে, হ্যাঁ, আর তোমাদের স্টোমাক পড়েছি না, স্টোমাকের অ্যাডেনোকার্সিনোমা কোথায় কোথায় মেটাস্টেসিস করে বলছিলাম, মনে আছে? একটা সুপার ক্লাভিকুলার লিম্ফ নোড, ওটাকে আমরা কি বলি তখন ভার্কুস লিম্ফ নোড, হ্যাঁ, লেফট সুপার ক্লাভিকুলার লিম্ফ নোড তখন পালপেবল হয়ে যায়, ওটাকে আমরা তখন কি বলবো? লিম্ফ্যাডেনোপ্যাথি, ঠিক আছে? আচ্ছা, আর একটা মনে করো কার টনসিল হইলো, টনসিলাইটিস হলো, ডেয়ারিং গ্লুড হিসেবে তার সাবমিডল লিম্ফ নোডটা বড় হয়ে গেল, এটাকে তো আমরা কি বলবো? লিম্ফ্যাডেনাইটিস। যদি রিয়েক্টিভ বা ইনফ্লেমেটরি কারণে অ্যালার্জ হয়, ইট ইজ কল্ড লিম্ফ্যাডেনাইটিস। আর এটা ছাড়া অন্য কোনো কারণে অ্যালার্জ হয়, স্পেশালি ডিউ টু মেটাস্টেসিস, এটাকে আমরা কি বলবো? লিম্ফ্যাডেনোপ্যাথি বলতে সবকিছু ইনক্লুড করা হয়, তবে আমরা স্পেসিফিক করে বলতে গেলে if it is due to inflammatory reactive cause only lymphadenitis and other cause গুলো আমরা বলি কি lymphadenopathy। তো লিম্ফোমা হলে আমরা এটা কি বলবো? লিম্ফ নোড এনলার্জমেন্ট লিম্ফোমা। লিম্ফ নোড এনলার্জমেন্ট লিম্ফো, এটা আমরা কি বলবো? লিম্ফাডেনোপ্যাথি। লিম্ফাডেনোপ্যাথি বলবো। হয় মোর দেন ওয়ান লিম্ফ নোড ইজ ইনভলভ, এটা আমরা তখন কি বলবো? জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি। তো লিম্ফোমাতে, স্পেশালি নন হোস্টেল লিম্ফোমাতে জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি হয়। তার এক্সিলারি লিম্ফ নোড এনলার্জ করে, তার ইনগুলার লিম্ফ নোড এনলার্জ করে, সার্ভাইকাল লিম্ফ এনলার্জ করে, মোর দেন ওয়ান লিম্ফ নোড ইনভলভ হয়। Causes of lymphadenopathy. Total cause of lymphadenopathy, যখন রিটেন কোশ্চেনটা আসে, cause of lymphadenopathy, infection cause, acute infection, chronic infection, metastasis, lymphoma and other causes. তোমরা এটা একটু লিখে নাও, কেমন? রিটেন আসলে যদি আসে তোমরা লিখতে পারো। ইনফেক্টিভ কজ, acute infection, bacterial, pyogenic infection, ভাইরাস, মিজেলস যদি হয়, রুবেলা ভাইরাস, মিজেলস ভাইরাস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, সাইটোমেগালোভাইরাস ইনফেকশনে লিম্ফ নোড এনলার্জ হয়। এই সেবিতে লিম্ফেডেনোপ্যাথি হয়, লিম্ফ এনলার্জ হয়। টক্সোপ্লাজমোসিসে লিম্ফ নোড এনলার্জ হয়, এন্ড ফাইলেরিয়াসিসে লিম্ফ নোড এনলার্জ হয়। ক্রনিক ইনফেকশন ভিতরে আছে টিউবারকুলোসিস, সিফিলিস, লেপ্রোসি,
লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম এন্ড ক্যাটাস্কাস ডিজিজ। এসব ডিজিজে লিম্ফ নোড ইনভলভ হয় এবং লিম্ফ নোড এনলার্জ হয়। তাহলে ইনফেক্টিভ কজেস অফ লিম্ফেডিনোপ্যাথি গেল। এরপর নিউপ্লাস্টিক ইনভলভমেন্ট, নিউপ্লাস্টিক কজ, লিম্ফোমা। কি কি লিম্ফোমা? হস্কিন এন্ড নন হস্কিন লিম্ফোমা। হস্কিন লিম্ফোমা এন্ড নন হস্কিন লিম্ফোমা আর সেকেন্ডারি মেটাস্টেটিক ডিপোজিটস। সেকেন্ডারি মেটাস্টেটিক ডিপোজিটস। connective tissue disease, rheumatoid arthritis, systemic lupus erythematosus, SLE. SLE থেকে লিম্ফেডিনোপ্যাথি হয়। আর একটা হলো সার্কোইডোসিস, লিম্ফেডিনোপ্যাথি হয়। দেখি তোমরা কেউ এক্সাম্পল দিতে পারো কিনা একটা। Secondary metastatic deposits, lymph node enlargement due to secondary metastatic deposits. এটা থেকে দু একটা এক্সাম্পল দিতে পারো কিনা তোমরা? কে কে দিবে দাও। রোল নাম্বার 30 সেলিম, ওদের অ্যাটেন্ডেন্স কাগজটা বই। রোল নাম্বার 30 কে? রোল নাম্বার 30 is not attending. জামাতুল আবরার নাই, ক্লাসে নাই। রোল নাম্বার 26। আচ্ছা, যে কোনো একজন বলো একটা এক্সাম্পল, একটা কিংবা দুটো এক্সাম্পল দিয়ে বলো স্যার জিনিসটা আমরা বুঝেছি। এই সেকেন্ডারি মেটাস্টেটিক ডিপোজিটস কেউ বলতে পারবা? আমি তো একটু বলছি তোমাদের। স্টমাক এডেনোকার্সিনোমা। হ্যাঁ, স্টমাক এডেনোকার্সিনোমাতে কোন লিম্ফ নোড এনলার্জ হয়? Supraclavicular. সুপ্রাক্লাভিকুলার। ভেরি গুড। স্টমাক থেকে এটা মেটাস্টেসিস হয়ে লিম্ফ নোড চলে যায়। আর এক্সাম্পল দাও। আর একটা ব্রেস্ট থেকে লাঙে চলে যায়। ব্রেস্ট থেকে লাঙে? ব্রেস্ট লাঙে গেলে তো হইলো না, এটা লিম্ফ নোড হইলো না। লিম্ফ নোড যেতে হবে। ব্রেস্ট থেকে কোন লিম্ফ নোড যেতে পারে? ব্রেস্ট থেকে কোন লিম্ফ নোড যেতে পারে? Axillary lymph node. Axillary lymph node. Very good. Left axilla, right axilla. তাহলে একজন পেশেন্ট যদি ওদের কাছে আসে ডার্ক সেল কাস্টমার ব্রেস্ট সাথে একটা অ্যাক্সিলারি লিম্ফ নোড ওই সাইডের, যেমন লেফট অ্যাক্সিলারি লিম্ফ নোড, তাহলে এখানে লিম্ফ এনলার্জমেন্টটা কজ কি হবে? ডিউ টু মেটাস্টেটিক ডিপোজিট। ঠিক আছে। লাং কার্সিনোমা তোমার চলে যেতে পারে সার্ভাইকাল লিম্ফ নোডে। ইসোফেজিয়াল কার্সিনোমা চলে যেতে পারে সার্ভাইকাল লিম্ফ নোডে। আচ্ছা, লিম্ফ নোড যে এনলার্জ হলো, এটা কেন এনলার্জমেন্ট হলো? ইট ইজ ডিউ টু ইনফেক্টিভ কজ অর লিম্ফোমা অর মেটাস্টেটিক কজ। আমরা এটা কিভাবে এক্সপ্লোর করবো, কিভাবে এটা আমরা ডায়াগনোসিস করবো, আমরা কি ইনভেস্টিগেশন করবো টু কনফার্ম দি ডায়াগনোসিস? কে বলতে পারবে? স্যার বায়োপসি। তুমি বাকি চলে যাবো নাকি? এফএনএসি। ভেরি গুড। প্রথম আমরা এফএনএসি করবো। ঠিক আছে। তারপর দরকার মনে করলে আমরা বায়োপসি করবো। ঠিক আছে। বায়োপসি করলে আমার কনফিউশন থাকি, কনফার্ম করতে হবে, তখন কি করবো? এরপর কি আসে? এফএনএসি, বায়োপসি, সাইটোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি করলাম।
আর কি টেকনিক আমরা অ্যাপ্লাই করব? মনে করো এটা পাচ্ছি লিম্ফোমা, এখন এটা হস্কিন নন হস্কিন আমরা ডায়াগনোস পার্থক্য করতে পারছি না, এটা কি লিম্ফোমা নাকি কাস্টমার কনফিউশনের মধ্যে আছি। তখন আমরা কোন মেথডটা অ্যাডপ্ট করব? Sir, bone marrow aspiration. নো, কে বলতে পারবা? Sir, immunohistochemistry. ভেরি গুড, ভেরি গুড। রোল নাম্বার কত? কে বলছো এটা? Immunohistochemistry. We have to go for immunohistochemistry. Immunohistochemistry is most used হয় in lymphatic in lymphoma diagnosis ক্ষেত্রে। যার প্রচুর ইউজ আছে। এটা তোমাদের আমি জানলে প্যাথোলজি বলছি না, ডায়াগনোসিস মেথডস অফ টিউমার ডায়াগনোসিস, সাইটোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, ফ্লো সাইটোমেট্রি, টিউমার মার্কার, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এন্ড মলিকুলার ডায়াগনোসিস বলছি না, মেথডগুলো বলছি না। আচ্ছা, এফএনএস হিস্টোপ্যাথোলজি আমরা সবসময় করে যাচ্ছি, কিন্তু কখনো কখনো আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইউজ করতে হয়। ইউজের একটা জায়গা হলো লিম্ফোমা ডায়াগনোসিস, ঠিক আছে। আরেকটা হলো ব্রেস্ট ডার্ক সেল কার্সিনোমার ক্ষেত্রে to see the presence or absence of receptors. রিসেপ্টর দেখার জন্য আমরা ব্রেস্টে আমরা এটা ইউজ করি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ওখান থেকে মুস্তাসাদ ফিমেল জেনেটিক্স যখন পড়াবেন ওখানে কথাগুলো আসবে, একটু শুনে নাও। ইয়ার মানে এস্ট্রোজেন রিসেপ্টর, ইয়ার মানে প্রোজেস্টেরন রিসেপ্টর। আচ্ছা, তাহলে সেকেন্ড মেসেজ বুঝছো তো? কেমন দিতে পারবা? আচ্ছা, তোমার একটা কোশ্চেন লিখে নাও, আমি বলি causes of lymph node enlargement in adult patient. Causes of lymph node enlargement in adult patient. মনে করো একটা 60 years old 70 years old পেশেন্ট তোমার কাছে একটা সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে আসলো, প্রেজেন্ট করলো, ঠিক আছে। তুমি এটা প্রাথমিকভাবে এটি কি কারণে এনলার্জমেন্ট হিসেবে মনে করবা? ফার্স্ট কজ কি মনে করবা? ইনফেকশন নাকি লিম্ফোমা না মেটাস্টেসিস? কোনটা? মেটাস্টেসিস। নাম্বার ওয়ান মেটাস্টেসিস। ওল্ডার পেশেন্ট সাধারণত লিম্ফ নোড ইনভলভমেন্ট এনলার্জমেন্টের ইম্পর্টেন্ট কজ নাম্বার ওয়ান কজ হচ্ছে কি মেটাস্টেসিস, মেটাস্টেসিক ডিপোজিট। তাহলে কজেস অফ লিম্ফ নোড এনলার্জমেন্ট ইন অ্যাডাল্ট পেশেন্ট, এক নম্বর লেখো মেটাস্টেটিক ডিপোজিটস, মেটাস্টেটিক ডিপোজিটস, ঠিক আছে। নাম্বার টু লিখবা নন হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা। নাম্বার থ্রি হতে পারে স্যার টিউবারকুলোসিস, মেবি টিউবারকুলোসিস। নাম্বার ফোর হতে পারে স্যার ডিউ টু নন স্পেসিফিক কজ, ডিউ টু নন স্পেসিফিক কজ। তাহলে চারটা কজ কি বলবা? অ্যাডাল্ট কোনটা দিয়ে শুরু করবা? মেটাস্টেটিক ডিপোজিট, নন হস্কিন লিম্ফোমা, দেন টিউবারকুলোসিস, দেন নন স্পেসিফিক কজ, ঠিক আছে। আর একটা বাচ্চা ছেলে ক্ষেত্রে ইয়াং করতে কি দিয়ে শুরু করবা? স্যার ব্যাকটেরিয়াল কজ, ইনফেকশন, ইয়েস স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, টিউবারকুলোসিস, হ্যাঁ। দেন দিতে পারো তোমার লিম্ফোমা দিকে, কিন্তু সেকেন্ডারি ডিপোজিট সাধারণত খুব ভেরি রেয়ার, বাচ্চা থেকে তো টিউমার তো কম হয়, ঠিক না। তাহলে বাচ্চা থেকে তার ইনফেক্টিভ কজেস such as bacterial infection, viral infections, chronic infection, tuberculosis, হ্যাঁ, সিফিলিস, এগুলো হতে পারে। দেন আসবে তোমরা লিম্ফোমাতে আসবে, কিন্তু ওকে ম্যাপসিড ডিপোজিট খুব কম। কজ অফ লিম্ফ নোড এনলার্জমেন্ট, ঠিক আছে। এটাকে তোমার কোশ্চেন যেভাবে করুক সেভাবে তোমরা আনসার করতে পারবা। নাও প্যাথোজেনিক লিম্ফ নোড এনলার্জমেন্ট, লিম্ফ নোডটা কেন এনলার্জ হচ্ছে, লিম্ফ নোডটা কেন এনলার্জমেন্ট হচ্ছে, এটা প্যাথোফিজিওলজিটা কি, এখানে কি চেঞ্জটা আসে লিম্ফ নোডে? রিঅ্যাক্টিভ চেঞ্জ। রিঅ্যাক্টিভ কজ কি কি আছে? ফলিকুলার হাইপারপ্লেসিয়া,
sinus histiocytosis and parafollicular hyperplasia. লিম্ফ নোড এনলার্জমেন্টের দুটো কজ, একটা হচ্ছে রিয়েক্টিভ, একটা হচ্ছে কি নিউপ্লাস্টিক। রিয়েক্টিভ হলো যেটা সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে হয়, সেখানে লিম্ফ নোড চেঞ্জ গুলো কি হয়, ফলিকুলার হাইপারপ্লাসিয়া হয়, সাইনাস হিস্টিওসাইটোসিস হয়, প্যারাফলিকুলার হাইপারপ্লাসিয়া হয়। আচ্ছা, একটা লিম্ফ নোডের ছবি আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। লিম্ফ নোড ফলিকল থাকে না, লিম্ফ নোডের স্ট্রাকচার কি, একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলে দেখো সাইনাস থাকে, তারপর থাকে ফলিকল থাকে, ফলিকল পাশে থাকে কি, পাশে করে দেখো কি বলি, প্যারাফলিকুলার এরিয়া। সাইনাস গুলো হচ্ছে যেটাতে লিম্ফেটিক ফ্লো করে, ঠিক আছে, সাইনাস বলে। তাহলে রিয়েক্টিভ চেঞ্জে ফলিকল সংখ্যা বেড়ে যায়, প্যারাফলিকুলার এরিয়াটাও বড় হয়ে যায়, সাইনাস গুলো বড় ডাইলেটেড হয়ে যায়, ওখানে হিস্টোসাইটিক প্রলিফারেশন হয়। কিছু বলতে চাচ্ছ, কিছু বলবা? আচ্ছা, নিউপ্লাস্টিক চেঞ্জ, মেটাস্ট্যাটিক ডিপোজিট, লিম্ফয়েড সেলুলার প্রলিফারেশন ইন লিম্ফোমা। যেমন মেটাস্টেসিস হলে, সেকেন্ডারি হলে লিম্ফ নোড কেন বড় হচ্ছে, সেখানে মেটাস্টেসিস সেলগুলো ডিপোজিট হচ্ছে, বাইরে থেকে টিউমার সেলগুলো ওই লিম্ফ নোডে ঢুকে যাচ্ছে, সেটা ওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আর লিম্ফোমাতে কি হয়, লিম্ফোয়েড সেলগুলোর প্রলিফারেশন হয়, টিপিক্যাল প্রলিফারেশন বা টিপিক্যাল লিম্ফোয়েড সেল। তোমাদের কাছে প্রথম বুঝতে কষ্ট হবে, জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে, ক্লিয়ার হবে। Liver enlargement is reactive change of follicular hyperplasia, parafollicular hyperplasia, sinus histiocytosis, and neoplastic submassive deposit of tumor cells coming from other organs and proliferation of lymphoid cells in lymphoma. Acute lymphadenitis. একটা লিম্ফ নোড যখন একটা ইনফ্লেম এরিয়া ড্রেন করে, তখন ওই লিম্ফ নোডের মধ্যে ইনফ্লামেশন হয়, এটা বলা অ্যাকিউট লিম্ফ্যাডেনাইটিস। ড্রেনিং অ্যান ইনফ্লেমড এরিয়া ফর সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস ইন টনসিলাইটিস। যাদের টনসিলাইটিস হয় দেখবে তো ওদের সার্ভাইকাল লিম্ফ নোড, সাবমেন্ডিবুলার গুলো লিম্ফ নোড সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ হয়ে যায়, এটা যেটা অ্যাকিউট লিম্ফ্যাডেনাইটিস। আরেকটা হলো ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস। অনেকের ক্ষেত্রে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, কোনো স্পেসিফিক কজ পাওয়া যায় না, এটা বলে ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস। আর ক্রনিক স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিসের কজ হচ্ছে টিউবারকুলোসিস, সিফিলিস, ক্যাটাস্কেল ডিজিজ, সার্কোইডোসিস। এগুলোকে আমরা কি ইনফ্লামেশন বলি? কে বলতে পারো? What type of inflammation? ক্রনিক, আবার বলো, টিউবারকুলোসিস, সিফিলিস, ক্যাটাস্কেল ডিজিজ, সার্কোইডোসিস, এগুলো আমরা কি ধরনের ইনফ্লামেশন বলি? Granulomatous inflammation, granulomatous inflammation. Very good, very good. আচ্ছা, একটা ক্রনিক ইনফ্লামেশন, আমাকে কোন ওকে আমরা কোন গ্যানুলোমা পাচ্ছি না, ওটা তখন আমরা কি বলবো? ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস, ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস। এরকম তো অনেক পেশেন্ট পাবে, যখন তোমার প্র্যাকটিসে যাবা, যখন প্র্যাকটিস করবা, তুমি দেখবে রোগী তোমার সাবমেন্ডিবুলার লিম্ফ নোড নিয়ে আসছে, তুমি সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে আসছে, তুমি সেটা বায়োপসি করছো, অ্যাপেন্ডিক্স করছো, ও তোমার একটা ডায়াগনোসিস আসবে। ডায়াগনোসিস কি আসবে? ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যাডেনাইটিস। তার মানে এটা maybe due to viral maybe due to bacterial cause, এগুলো নন স্পেসিফিক কজ। কি হবে, যখন আমরা কোন গ্যানুলোমা পেয়ে যাবো, ওইটা বলবো কি স্পেসিফিক ইনফ্লামেশন অর গ্যানুলোমেটাস ইনফ্লামেশন, ঠিক আছে। এগুলো লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, জীবনটা কিরকম তোমাদের একটু 1 মিনিট একটু গল্প করি, ঠিক আছে। অনেক লিখে 2-3টা স্লাইড লিখেছো,
জীবনটা কি কণ্টকাকীর্ণ নাকি ফুলশয্যা? জীবনের গতিপথ কেমন? কণ্টকাকীর্ণ। কণ্টকাকীর্ণ, ফুলশয্যা নয় নাকি? হ্যাঁ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এটা কেন বলছি জানো? আসলে তুমি ডাক্তার হও, ব্যারিস্টার হও, তুমি যা কিছু হও, অনেক টাকা মালিক হওয়া সত্ত্বেও লাইফে কিন্তু কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবা। হ্যাঁ, কিছু এম্বারেসিং সিচুয়েশন ইউ হ্যাভ টু ফেস। তো এটাতে আসলে মানসিক প্রস্তুতি থাকা ভালো। মানসিক প্রস্তুতি থাকলে যত বিব্রত পরিস্থিতি হবে হোক, যত এম্বারেসিং সিচুয়েশন হবে হোক, এগুলোকে জাস্ট ইউ উইল সোয়ালো অল দিস থিংস। এগুলো জাস্ট তুমি সোয়ালো করে ফেলবে, ঠিক আছে? সোয়ালো করে ফেলবে। যেমন তোমাদের একটা ঘটনা বলি। আমি কিছুদিন আগে একটা জীবনী পড়ছিলাম, কয়েকবার পড়েছি। মহাত্মা গান্ধীকে চিনো? জি স্যার। একজন বি কংগ্রেস লিডার ছিলেন, ইন্ডিয়ার স্বাধীনতা আন্দোলন। ওনার অটোবায়োগ্রাফি পড়লাম। সেখানে উনি দক্ষিণ আফ্রিকায় যান এক সময়। দক্ষিণ আফ্রিকার উনি নাটাল থেকে বোধহয় যাচ্ছিলেন, ওটা কি বলতো ওদের জোহানেসবার্গ। ট্রেনে করে যাচ্ছিলেন, ট্রেনে, বুঝছো? তো উনি যখন ট্রেনে যেতে চাচ্ছিলেন, তখন ওখানে ওনাকে বললেন, আপনি ট্রেনে যাবেন না, কারণ ট্রেনের সাথে আমরা কালো লোকদের যেতে দেয় না, সাদারাই ট্রেনে চলাচল করা, হোয়াইট পিপল যারা ট্রেনে চলাচল করে, আপনি। উনি বললেন, না, কেন, আমি ট্রেনে যেতে চাই। ঠিক আছে। তো উনিকে টিকিট করলেন, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার টিকিট করলেন। ওনাকে বলা হলো, আপনি টিকিট করলে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের করেন। উনি বললেন, না, আমি ফার্স্ট ক্লাসের টিকিট আমি একটা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার টিকিট যেতে চাই, ফার্স্ট ক্লাসে আমি কম্পার্টমেন্টে যেতে চাই। তো টিকিট উনি ট্রেনে উঠছেন, ট্রেন স্টার্ট হলো। দেখবেন কিছু যাওয়ার পর একজন লোক ওনাকে একটু কটাক্ষ করছে, ঠিক আছে, হোয়াই ইউ আর হিয়ার বিং এ ব্ল্যাক, দিস ওনাকে ডিস্টার্ব করছে। সেগুলো ওনার গায়ের কাছে চলে আসছে লোকটা। তখন উনি পাশে যে সরকারি লোক আছে, সরকারি লোক, টিকিট কালেক্টর কিংবা কম্পার্টমেন্ট লোক থাকে না, সরকারি লোক থাকে না, উনি ওদের কমপ্লেন করলেন, দিস পিপল ইজ ডিস্টার্বিং মি। তখন দেখা গেল সে লোকটাও ওনার উপর খেপে গেছে, ইউ আর ব্ল্যাক ম্যান, হোয়াই ইউ আর হিয়ার দিস ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। দুজনে মিলে ওনাকে হ্যারাস করা শুরু করে দিল, ঠিক আছে। উনি তখন বলতেছিলেন, দেখ, ইউ সি, আই হ্যাভ এ ব্যারিস্টার, and I have a first class passenger ticket. Why you are disturbing me? দেখা গেল যে না, ওরা কিছু পাত্তা দিচ্ছে না, ওনার কথা উনি শুনতেছে না। বলছে, নো, ইউ আর ব্ল্যাক, হোয়াই ইউ আর হিয়ার, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ইজ অনলি ফর দ্য হোয়াইটস। এই করে ওনাকে মারতে, বুঝছো, মারতে স্টেশন থেকে ট্রেন থেকে বের করে দিলেন। এক স্টেশনে নেওয়ার পর ওনাকে ফোর্স করছে স্টেশন থেকে, ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য। উনি ট্রেন থেকে নেমে যেতে বাধ্য হলেন। এবং সারা রাত ধরে উনি ট্রেনে কম্পার্টমেন্টে ছিলেন, প্রচন্ড শীত করতেছিল। সেখান থেকে উনি পরে ওনার নিজের লোকের সাথে যোগাযোগ করলো, ওরা ওনাকে এসে নিয়ে গেলেন। তখন ওখান থেকে উনি লেখালেখি শুরু করলেন অথরিটির কাছে, যে আই হ্যাভ ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার টিকিট, আমাকে এভাবে কেন বের করে দেওয়া হলো, আমাকে কেন টর্চার করা হলো। ওখান থেকে মূলত ওনার আন্দোলনের প্রেরণা আসে। তো উনি বলতেছে, না, আই হ্যাভ জাস্ট সিম্পলি আই হ্যাভ সলভড দিস সিচুয়েশন। দেখো, উনি একজন ব্যারিস্টার হয়েও উনি কেমন সিচুয়েশনে পড়ছে। এরকম না আর কয়েকটা ঘটনা আমি পড়েছি। এই জন্য বললাম, সমাজ এমন যে তোমার যেটা দিয়ে অনেক সেক্ষেত্রে পাবা না। ডোন্ট মাইন্ড ইট। এক সময় এগুলা কমে আসবে, তোমাদের মধ্যে সহ্য ক্ষমতা একটু বাড়ে দাও, ঠিক আছে। লাইফটা আসলে অত সহজ না। ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, ব্যারিস্টার বলো, যেখানে যাও কষ্ট করতে হবে, ঠিক আছে। একটু কষ্টহীন হতে হবে, একটু ধৈর্যের অধিকারী হতে হবে। তো আমরা লিম্ফ নোডের এগুলো করলাম। নাও কাম টু লিম্ফোমা। আমরা লিম্ফ নোডের কিছু রিঅ্যাক্টিভ কন্ডিশন আলোচনা করলাম। একিউট লিম্ফোডেনাইটিস, ক্রনিক লিম্ফোডেনাইটিস, ক্রনিক নন স্পেসিফিক লিম্ফোডেনাইটিস, ক্রনিক স্পেসিফিক লিম্ফোডেনাইটিস, ঠিক আছে। ইনফ্লেমেটরি কন্ডিশনস নিয়ে এটুকু জানলে চলবে লিম্ফ নোডে। নাও কাম টু লিম্ফোমা। লিম্ফোমা ইটস এ বিনাইন টিউমার অর বেনিগন টিউমার। কে বলবা?
Lymphoma is benign or malignant? Malignant. Always Malignant. malignant. Never malignant. Though it is benign pronouncing, শব্দটা মনে হচ্ছে benign মনে হচ্ছে, ঠিক না? Looks like oma is there, so it may be a benign tumor. It may appear to be a benign tumor. It's a malignant tumor. Lymphoma is always malignant. So এটা খুব মনোযোগ দিয়ে শোনো। টেস্টিস একটা টিউমার, এটা তোমাদের পড়াবো। এটা কি নাম? Seminoma. Seminoma. Seminoma is not a benign tumor. It's a malignant tumor. ঠিক আছে? Malignant body. এগুলো মনে রাখতে হবে একটু। তো লিম্ফোমা ডেফিনিশন লিখে নাও। It's a malignant neoplasm characterized by the proliferation লিম্ফোমাকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি, নন হস্কিন লিম্ফোমা এন্ড হস্কিন লিম্ফোমা। নন হস্কিন এন্ড হস্কিন। হস্কিন একজন সায়েন্টিস্টের নাম, সায়েন্টিস্টের নাম থেকে হস্কিন কথাটা আসছে। এটা হলো একটা লিম্ফোসাইট জার্মিনাল সেন্টার সেল। একটা লিম্ফ নোডের ভিতর দেখো দুই পাশে এগুলো হলো ফলিগোডেন্ড্রাইটিক সেল থাকে, এখানে হিস্টোসাইট, এখানে ইমিউনোব্লাস্ট থাকে, এখানে স্মল ম্যাচিউর সেল থাকে, স্মল সেল থাকে, ক্লিপ সেল, নন ক্লিপ সেল, সবগুলো সেল থেকে নিউপ্লাস্টিক proliferation হতে পারে। ক্লাসিফিকেশন অফ নন হস্কিন লিম্ফোমা। তার লিম্ফোমা কয় প্রকার বললাম আমরা? নন হস্কিন এন্ড হস্কিন। তো আমরা এখন ডিসকাস করবো নন হস্কিন লিম্ফোমা ক্লাসিফিকেশনের। এখানে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা মাঝে মধ্যে রিটেনে আসে, খুব রেয়ারলি আসে, খুব বেশি আসে না। আমার টিচাররা এটা জানেও না, পড়াইও না। তো আমি তোমাদের পড়াচ্ছি এটা, ঠিক আছে? এটা তোমরা যদি কেউ ভালো করতে চাও জিজ্ঞেস করে বলতে পারলে ভালো। হিস্ট্রি অফ নন হস্কিন লিম্ফোমা ক্লাসিফিকেশন, হিস্ট্রি অফ ক্লাসিফিকেশন নন হস্কিন লিম্ফোমা। এখানে প্রথমে আসবে রেপাপুট ক্লাসিফিকেশন, লিউকস এন্ড কলিন্স ক্লাসিফিকেশন, ওয়ার্কিং ফর্মুলেশনস, রিয়েল ক্লাসিফিকেশন এন্ড ডাব্লিউসি ক্লাসিফিকেশন। ঠিক আছে? এখানে হিস্ট্রি আছে দেখো, ফ্রম 1966 পদ্ধতিটা রেপাপুট ক্লাসিফিকেশন বেসিস ছিল কি? অন গ্রোথ প্যাটার্ন। এটা কি নডিউলার অর ডিফিউজ? নডিউলার ডিফিউজ, এটার উপর বেসিস করে যে ক্লাসিফিকেশন, এটা বলে রেপাপুট ক্লাসিফিকেশন 1966। আচ্ছা, এরপরে আর একটা অ্যাডভান্স হল 1974 আসছে কি? লিউকস এন্ড কলিন্স ক্লাসিফিকেশন। লিউকস এন্ড কলিন্স ক্লাসিফিকেশন এটা বেসিস হলো কি? অন দি বেসিস সেল অফ অরিজিন। এটা কি বি সেল লিম্ফোমা না টি সেল লিম্ফোমা না হিস্টোসাইট লিম্ফোমা? এটার উপর বেসিস করে একটা ক্লাসিফিকেশন আসলো, এটাকে বলা হচ্ছে কি? লিউকস এন্ড কলিন্স। আচ্ছা, এরপর 1982 তে আসে এটা বলে ওয়ার্কিং ফর্মুলেশন অফ ক্লিনিক্যাল ইউসেজ। এটা বেসিস কি? অন দি প্রগনোসিস এন্ড গ্রোথ প্যাটার্ন। গ্রোথ প্যাটার্ন মানে এটা কি ফলিকুলার নাকি ডিফিউজ, এটার উপর বেসিস। আর প্রগনোসিস কেমন, এটার উপর বেসিস করে এটা হয় কি? এখানে কি কি আছে? লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড এন্ড হাই গ্রেড। তারপর আসে 1994 আসে রিয়েল ক্লাসিফিকেশন। রিয়েল মানে রিভাইসড ইউরোপিয়ান এন্ড আমেরিকান ক্লাসিফিকেশন অফ লিম্ফয়েড নিউপ্লাজম। রিয়েল, এটার বেসিস কি? ইমিউনোফেনোটাইপ, জেনোটাইপ এন্ড মরফোলজি। এখানে আসে প্রিকাসর বি সেল, পেরিফেরাল বি সেল, প্রিকাসর টি সেল, পেরিফেরাল টি সেল, এন্ড কে সেল ক্লাসিফিকেশন।
সর্বশেষ আসে কি লাস্ট 2000 আসে কি WC ক্লাসিফিকেশন। এটা একটু লিখে নাও, WC ক্লাসিফিকেশন নেক্সট স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, ইমিউনোফেনোটাইপ মানে কি? ইমিউনিস্টিক করে আমরা দেখবো যে এটা কি CD4 নাকি CD8 নাকি CD20 নাকি CD10, যেটা করলে তার ক্রোমোজোমাল প্যাটার্নটা দেখা হয়। আর মরফোলজি হচ্ছে এটা কি নডিউলার নাকি ডিফিউজ, হ্যাঁ, নডিউলার আর ফলিকুলার নাকি ডিফিউজ। এটা লিখেছ? জি স্যার। আচ্ছা, আমরা এই নেক্সট ক্লাসে আরেকটু অল্প আরো ইজি হবে। WC ক্লাসিফিকেশন। WC ক্লাসিফিকেশন অফ লিম্ফয়েড নিওপ্লাজম। WC ক্লাসিফিকেশন কিন্তু নন-হস্টিং দুটোকে এক করে ফেলছে। এটা বেসিস হচ্ছে কি মরফোলজি, ইমিউনোফেনোটাইপ, জেনোটাইপ এন্ড ক্লিনিক্যাল ফিচার্স, সবগুলো বেসিস করে WC ক্লাসিফিকেশন। এটাকে বলা হয় লিম্ফয়েড নিউপ্লাজম। এটাকে তখন নন-হস্টিং বলা হয় না, এটাকে বলা হয় WC লিম্ফয়েড নিউপ্লাজম। এখানে আছে প্রিকাসর বি-সেল নিউপ্লাজম, পেরিফেরাল বি-সেল নিউপ্লাজম, প্রিকাসর টি-সেল নিউপ্লাজম, peripheral T-cell and NK cell neoplasm, and Hodgkin lymphoma. Hodgkin lymphoma মানে neoplasm of RS cell and its variant. RS cell কি কে বলতে পারবা? RS শব্দটা RS রিড স্টার্নবার্গ, RED রিড স্টার্নবার্গ, দুজন সায়েন্টিস্ট। RS cell is a giant cell. RS cell কি ধরনের সেল? is a tumor giant cell. এটা আমরা কোন লিম্ফোমাতে পাই? Hodgkin's lymphoma. হ্যাঁ, Hodgkin's very lymphoma. good. Hodgkin lymphoma একটা ডায়াগনস্টিক ফিচার হচ্ছে প্রেজেন্স অফ RS giant cell or its variant. এটা কয়েকটা টাইপ আছে, তো ভেরিয়েন্ট ওগুলো একটা পেলেও হবে। প্রিকাসর সেল মানে ইমেচিউর বি সেল, হ্যাঁ। আর পেরিফেরাল বি সেল মানে ম্যাচিউর সেল। হ্যাঁ, প্রিকাসর মানে ইমেচিউর সেল দেখো নিউপ্লাজম হতে পারে, ম্যাচিউর সেল দেখো নিউপ্লাজম হতে পারে। আচ্ছা, ইমেচিউর লিম্ফোসেল গুলো আমরা কি বলি? লিম্ফোব্লাস্ট। যেমন একিউট লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা। আর ম্যাচিউর লিম্ফোসাইট গুলোকে আমরা কি বলি? লিম্ফোসাইট, যেমন স্মল লিম্ফোসাইটিক লিম্ফোমা। লিম্ফোসাইটিক মানে বলবো এটা ইটস এ ম্যাচিউর সেল। লিম্ফোমা কম্পোজড অফ স্মল ম্যাচিউর সেলস। তো এটা বলি আমরা কি লিম্ফোসাইটিক লিম্ফোমা। এটা আমার আসছে আলোচনা আরো ক্লিয়ার হবে। আর যখন ইমেচিউর সেল থাকবে তখন বলবো কি ব্লাস্টিক, যেমন একিউট লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা। ওই সেলগুলো ব্লাড সেলগুলো কিরকম হয়? একটু বড় হয়, সাইটোপ্লাজম কম থাকে, প্রোমিনেন্ট নিউক্লিয়াই থাকে, নিউক্লিয়াসটা অনেক বড় থাকে। হ্যাঁ, any blood cell is a immature cell is a bit larger cell, and ratio is high
হাই এনসি রেশিও, এখানে নিউক্লিয়াসটা অনেক বড় থেকে সাইটোপ্লাজম অনেক কম থাকে। এগুলো তোমার দ্বারা তোমাদের কেউ যখন প্যাথোলজিস্ট হবো, আমাদের মতো হিস্টোপ্যাথোলজিস্ট হবা, তখন এই জন্য তখন তোমার ডিটেল বুঝবা, ঠিক আছে? হোয়াট ইজ প্লাস্টিক টিউমার, হোয়াট ইজ লাইটিক টিউমার, হোয়াট ইজ ম্যাচিউর, হোয়াট ইজ ইমেচিউর। এখন জাস্ট তোমরা এই নামগুলো একটু মনে রাখো। দিস ইজ দি হো ক্লাসিফিকেশন, ঠিক আছে? হো ক্লাসিফিকেশন। আচ্ছা, আমরা হস্কিন লিম্ফোমা যাওয়ার আগে কয়েকটা কমন নন হস্কিন লিম্ফোমা নাম লিখে রাখো তোমরা। এটা লিম্ফ নোড, এটা কি প্যাটার্ন বলতো? এটা কি ধরনের লিম্ফোমা প্যাটার্ন? কে বলতে পারবা? অ্যারেঞ্জমেন্টটা কিরকম? হ্যাঁ, ডিফিউজ। ডিফিউজ, ভেরি গুড। ডিফিউজ, ডিফিউজ মানে কি? কোন ফোকাল টোকাল না, একেবারে সমান, ঠিক আছে? বঙ্গোপসাগরের মতো আর কি। ডিফিউজ, বিশাল বিশাল, এখানে কোনো সেপারেশন নাই, কোন ডিফিউশন নাই। ডিফিউজ, একদম ডিফিউজ, ইউনিফর্ম ডিফিউজ। তাহলে একটা লিম্ফোমাতে এরকম হতে পারে, এটা তখন বলবো ডিফিউজ। এটা কি বলবো? এটা কি প্যাটার্ন? ফলিকুলার। হ্যাঁ, ফলিকুলার, ফলিকুলার আর নডিউলার। হ্যাঁ, ফলিকুলার যে কথা, নডিউলার রেখে কথা দেখো, শুধু ফলিকুলার দেখছো না? হ্যাঁ, শুধু ফলিকল ফলিকল। তোমার স্লাইড থেকে ভালো দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোথাও সেল বেশি, কোথাও সেল কম আছে না? হ্যাঁ, এটা বলে ইট ইজ ফলিকুলার আর নডিউলার, ফলিকুলার আর নডিউলার। তাহলে ডিফিউজ হতে পারে লিম্ফোমা, অর্থাৎ ফলিকুলার আর নডিউলার হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এগুলো হলো হস্কিন লিম্ফোমা। কমন নন হস্কিন লিম্ফোমা, কমন নন হস্কিন লিম্ফোমা কয়েকটা নাম লিখো। একিউট লিম্ফোপ্লাস্টিক লিম্ফোমা, একিউট লিম্ফোপ্লাস্টিক লিম্ফোমা কোন বয়সে হয় সাধারণত? কোন বয়সের টিউমার? কে বলতে পারবা? চাইল্ডহুড টিউমার, চাইল্ডহুড টিউমার লিম্ফোপ্লাস্টিক লিম্ফোমা। চাইল্ডহুড টিউমার আর কি আছে? মেরুব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা আছে না তোমাদের? পড়েছি না? চাইল্ডহুড টিউমার। একিউট লিম্ফোপ্লাস্টিক লিম্ফোমা ইজ অলসো a childhood tumor. স্মল লিম্ফোসাইট লিম্ফোমা অ্যাডাল্ট পেশেন্টদের হয়। ফলিকুলার লিম্ফোমা, ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা, আর তো আছে কি বার্কিড লিম্ফোমা। বার্কিড লিম্ফোমা এটা সাউথ আফ্রিকাতে বেশি হয়। হ্যাঁ, বার্কিড লিম্ফোমাটা ইটস অলসো এটা ইয়াং এজে হয়, চাইল্ড বার্কিড ইয়াং এজে একটা হয় বার্কিড লিম্ফোমা। সায়েন্টিস্ট বার্কিস নাম বলছে বার্কিস লিম্ফোমা। তাহলে কমন নন হস্কিন লিম্ফোমার এই 4-5টা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? নাও ফিউ ওয়ার্ডস অ্যাবাউট বার্কিস লিম্ফোমা, এটা লিখে নাও।
আচ্ছা, তো বলি বার্কিস লিম্ফোমা কোন বয়সে হয়? চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টে হয়, ঠিক আছে? সো এক্সট্রানোডাল ইনভলভমেন্ট, বার্কিস লিম্ফোমা ইজ নন-হোস্টিং লিম্ফোমা। নন-হোস্টিং লিম্ফোমা সাধারণত নোডাল সাধারণত নোডাল হয়, ঠিক আছে? লিম্ফ সাধারণত নোড হয় না, নোডে বেশি হয় না, নোডাল ইনভলভমেন্ট হয়। কিন্তু এটাতে এক্সট্রানোডাল যেমন এটা লিভার ইনভলভ করে, লিভার ব্রেন এইসব জায়গায় ইনভলভ করে, স্প্লিন, সেটা বলে এক্সটার্নাল ইনভলভমেন্ট এখানে হয়, ঠিক আছে? এটা কি ধরনের টিউমার? বিসেল টিউমার। এটার ইমিউনোফেনোটাইপ কি কি পাবো আমরা এখানে? CD19 পজিটিভ, CD10 পজিটিভ, CD20 পজিটিভ। সিডি মানে কি? Cluster of differentiation. ক্লাস্টার অফ Differentiation. ভেরি গুড, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, নট কম্প্যাক্ট ডিস্ক না। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন এটা কি জিনিস আবার? এটা আমরা কিভাবে বের করব? এগুলো হলো সেল মেমব্রেন রিসেপ্টর, এগুলো আমরা কিভাবে কি দিয়ে এক্সামিন করবো, কিভাবে এগুলো আমরা করবো, এক্সপ্লোর করবো? বাই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা বুঝতে পারবো ওই মেমব্রেনের গায়ে কোন রিসেপ্টরটা আছে। এটা কি 19 না 10 নাকি 20? ইট ইজ এন্ডেমিক ইন আফ্রিকা। এটা আফ্রিকাতে বেশি হয়। ভেরি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। এটাকে একটা এটিওলজি, সেটা হচ্ছে কি ইভি ভাইরাস, ইপস্টেইন বার ভাইরাস। ইভি ভাইরাস আর কি কি ডিজিজ করে? একটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে, এগুলো তোমাদের আমি বোধহয় চ্যাপ্টার পড়েছিলাম, নিউক্লিয়ার চ্যাপ্টার দেখবা। ইভি ভাইরাস করে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, বার্কিস লিম্ফোমা, হস্কিন লিম্ফোমা এন্ড ইনফেকশাস মনোনিউক্লিওসিস। আচ্ছা, লিম্ফোহিস্টোলজি কিরকম হবে? শোজ স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স মানে কি? এটা বাংলা কি কে বলতে পারবা? স্টারি স্কাই, তারা ভরা আকাশ। তারা ভরা আকাশ। ইয়েস, তারা ভরা আকাশ। আকাশে অনেক তারা। আকাশের ব্যাকগ্রাউন্ড কি? আকাশ দেখবে কিরকম? নীল, ব্লু নাকি? ওকে তারা যখন উঠে, হ্যাঁ কি বলতেছিল বলো? যেরকম লাগে একটা তারা যখন আকাশ যেরকম লাগে, একটা লিম্ফ যখন আমরা এক্সামিন করি বার্কিস লিম্ফোমাতে, ওটা চেহারা ঠিক সেরকম মনে হয়, ঠিক আছে? এই যে যেমন দেখো, দিস ইজ স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। দেখো অনেকগুলো ব্লু লিম্ফ নোড, মাঝখানে বড় বড় এগুলো কি আছে? হিস্টিওসাইট। সাদা স্পেসগুলো বলছে কি হিস্টিওসাইট। তাহলে অনেকগুলো লিম্ফ নোডের মাঝে যখন হিস্টিওসাইট থাকে, এটাকে আমরা বলি কি? স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। এগুলো দিস আর সব অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস অফ বার্কিস লিম্ফোমা। হ্যাঁ, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস অফ বার্কিস লিম্ফোমা। তাহলে বার্কিস লিম্ফোমা আমরা এরকম একটা স্লাইড পাবো। লিম্ফ নোড সেকশনগুলো এরকম অ্যাপিয়ারেন্স আসবে। অনেকগুলো লিম্ফোসাইট ব্লু কালারের, মাঝখানে বড় বড় হিস্টিওসাইট থাকে, ঠিক আছে? স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। এটা যদি বলতে পারো যে বার্কিস লিম্ফোমা কেন হয়, এটা হিস্টোলজি কিরকম, তাই ইউ গেট হাইয়েস্ট মার্ক। So it shows an starry sky appearance. There are numerous lymphocytes, atypical lymphocytes, and interrupted by the presence of some histiocytes having abundant cytoplasm. ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু এটিওলজি অফ লিম্ফোমা, কয়েকটা আমরা এটিওলজি লিখি। Etiology of lymphoma, এটা লিখে নাও, ঠিক আছে? এটা পরে আছে শেষ। নেক্সট ক্লাস আমরা হস্কিন লিম্ফোমা আলোচনা করবো। এটিওলজি অফ লিম্ফোমা একটা হলো ভাইরাস, HTLV1 ইভি ভাইরাস, ক্যাপোজি সার্কোমা ভাইরাস, ইভি ভাইরাস ফর বার্কিস লিম্ফোমা এন্ড হস্কিন লিম্ফোমা, chronic immune stimulation, H. pylori in gastric lymphoma, radiotherapy and chemotherapy, smoking, benzene, tobacco. Also, question is right few etiologic factors for lymphoma. Not only because of virus, chronic
immune stimulation, push radiotherapy and push chemotherapy, and smoking. স্টোমাকে আমরা কে কি মেল করতে পড়ছিলাম মনে আছে তোমাদের? এডেনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, জিস্ট এন্ড লিম্ফোমা, ঠিক আছে না? স্টোমাকে তো লিম্ফোমাটা হয়, গ্যাস্ট্রিক লিম্ফোমা। এটা কেন হয়? এটা ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কারণে হয়। এটা বলে ক্রনিক ইমিউন স্টিমুলেশন। এবং ক্রনিক ইমিউন স্টিমুলেশন কজ কি? হেলিকোব্যাক্টার পাইলোরি। রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়া হলেও কারণে লিম্ফোমা হতে পারে। সেকেন্ডারিলি লিম্ফোমা ডেভেলপ করে। আবার স্মোকিং করলেও এদেরও লিম্ফোমা হতে পারে। ওখানে যে বেনজিন থাকে স্মোকিং এ, বেনজিন ইজ এ ইটিওলজিক ফ্যাক্টর ফর লিম্ফোমা। নেক্সট ক্লাসে আমরা এগুলো একটু রিভাইজ করব and we'll go for Hodgkin lymphoma, details of Hodgkin lymphoma, ঠিক আছে? তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আমার নেক্সট ক্লাস হবে সানডে। জি স্যার। স্যাটারডে ক্লাসে মোস্তফা এসে যাবেন এই সপ্তাহে। তোমরা ওনার সাথে যোগাযোগ করবা, জি ঠিক স্যার। আছে? অরুণিমা, জি স্যার। তাহলে মোস্তফা বুধবার দেশে চলে আসবেন। তোমরা জি স্যার, বিশেষ করে ফোনে যোগাযোগ করবা, ঠিক আছে? জি এবং স্যার। আমি তোমাদেরকে প্রায় স্যাটারডে তোমাদেরকে মিস করবো আর কি। হ্যাঁ, আই উইল মিস ইউ অন স্যাটারডে, কামিং এভরি স্যাটারডে। ওই দিনে ক্লাসটা মোস্তফা নেবেন, আমাদের সাথে আলাপ করে 9টা কিংবা 10টা থেকে নেবেন। আমি নেব শুধু সানডে 11:30। আমার ক্লাসেও সপ্তাহে একটা। তো আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। শনিবার হ্যাঁ, মোস্তফা নেবেন। সেটা হ্যাঁ, হচ্ছে স্যার, সেটা দিই ওদের সাথে কথা বলে দিন। মোস্তফা এইভাবে চলে আসবেন তো। আমি শুধু রোববারই নেবো, একটা করে ক্লাস নেবো আর কি। 5 তারিখে আপনি হ্যাঁ, 5 তারিখে নেবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু দেখবে কেমন রবিনকে, একটু দেখবা নেক্সট ক্লাসে এগুলো আমরা আরেকটু ডিসকাস করবো, আর একটু ইলাবোরেট ডিসকাস করবো, একটু ইজি হয়ে যাবে। এন্ড দেন আমরা ডিসকাস আবার হস্কিন লিম্ফোমা। এটা খুব একটা মজার বিষয়, হস্কিন লিম্ফোমাটা। আজকে পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার।